নমস্কার। ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদেরকে আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের পরিবেশনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কঙ্কাল। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। আমরা তিন বন্ধু ছোটবেলায় যে ঘরটিতে রাতে শুতাম, সেই ঘরের দেওয়ালে একটা আস্ত নরকঙ্কাল ঝোলানো থাকত। রাতে হাওয়ায় তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত, আর দিনের বেলায় আমাদের সেই হাড় নাড়াচাড়া করতে হতো। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাদ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদের সব বিষয় পারদর্শী করে তুলবে। তাতে তারা কতদূর সফল হয়েছে, যারা আমাদের চেনেন তাদের সামনে তা প্রকাশ করার প্রয়োজন নেই, এবং যারা চেনেন না তাদের কাছে গোপন করাই ভালো। তারপর বেশ কিছুকাল কেটে গেছে। এরই মধ্যে সেই ঘর থেকে কঙ্কাল আর আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা যে কোথায় চলে গেছে তা আজ আর খুঁজে পাওয়া যায় না। কিছুদিন হলো কোনো এক কারণে ঘরের জায়গার অভাব হওয়াতে আমাকে অন্য ঘরে রাতে শুতে হয়। অনভ্যাসবশত ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘন্টাগুলো সব বেজে গেল। ঘরের কোণে যে তেলের বাতিটা জ্বলছিল তাও মিনিট পাঁচেক ধরে খাপি খেতে খেতে একেবারে নিভে গেল। কিছু সময় আগেই আমাদের বাড়িতে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে, তাই এই আলো নেভা দেখে হঠাৎ মৃত্যুর কথা মনে উদয় হলো। মনে হলো এই রাতের অন্ধকারে একটি দীপশিখা চিরতরে মিলিয়ে গেলে প্রকৃতির কাছে এ যেমন, আর মানুষের ছোট ছোট প্রাণশিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিভে যায়, তাও ঠিক তেমনি। তখনই হঠাৎ সেই কঙ্কালের কথা মনে পড়ল। তার জীবিতকালের বিষয় কল্পনা করছিলাম, এমন সময় মনে হলো কেউ যেন অন্ধকার ঘরের দেওয়াল হাতড়িয়ে আমার মশারির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সে যেন ঘরময় কিছু খুঁজছে, কিন্তু পাচ্ছে না। বুঝতে পারলাম সমস্তটাই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা, কিন্তু তবুও যেন গাটা কেমন ছমছম করতে লাগলো। জোর করে এই অকারণ ভয় ভাঙাবার চেষ্টা করলাম। বলে উঠলাম, কে কে ও? পায়ের শব্দ আমার মশারির কাছে এসে থেমে গেল এবং একটা উত্তর শুনতে পেলাম। আমার সেই কঙ্কালটা কোথায় গেছে সেটাই খুঁজতে এসেছি। পাশবালিশটা শক্ত করে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ স্বরে বললাম, এই রাত দুপুরে বেশ কাজ খুঁজে বের করেছ, তা সে কঙ্কালের এখন আর তোমার কি দরকার? বলো কি? আমার বুকের হাত যে তারই মধ্যে ছিল। আমার ২৬ বছরের যৌবন যে তার চারিদিকেই বিকশিত হয়েছিল। একবার দেখতে ইচ্ছা করে না বুঝি?
তা কথাটা ভুল নয়। তা তুমি সন্ধান করো, গিয়ে যাও, আমি না হয় একটু ঘুমের চেষ্টা করি। তুমি তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। 35 বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম। এই 35 বছর আমি শুধু শ্মশানের বাতাসে হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আরো একবার মানুষের মতো করে গল্প করি। অনুভব করলাম আমার মশারির কাছে এসে কে বসলো। নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সাথে বললাম, তা সেই ভালো, যাতে মন বেশ তাজা হয়ে ওঠে এমন একটা কিছু গল্প বলো দেখি। সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও, তবে আমার জীবনের কথা বলি, শোনো। যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম, তখন এক ব্যক্তিকে যমের মতো ভয় করতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার যেমন মনে হয়, আমারও ঠিক তেমন মনে হতো। অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টেনে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতেই তার হাত থেকে পরিত্রাণ পাচ্ছি না। বিয়ের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হলো। আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক বিলাপ অনুতাপ করলে। আমার শ্বশুর অনেকগুলো লক্ষণ মিলিয়ে দেখে আমার শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষকন্যা, এ মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। তারপর কি গো, শুনছো? কেমন লাগছে? হ্যাঁ, গল্পের আরম্ভটা বেশ মজার। তবে শোনো, শ্বশুর ঘরে আর ঠাঁই হলো না। আনন্দের সাথে বাপের বাড়ি ফিরে এলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোতে চেষ্টা করলেও আমি বেশ জানতাম আমার মতো এমন রূপসী যেখানে সেখানে পাওয়া যায় না। তা তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তো কখনো দেখিনি তোমায়। দেখোনি কি বলছো গো, আমার সেই কঙ্কালটা? আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করি বলো তো? সেই দুটো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা দুটো কালো চোখ ছিল, এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল, এখনকার অনাবৃত দাঁতের বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। এবং সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের ওপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিঠল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হয়ে উঠেছিল। তোমাকে তা বলতে গেলে হাসি পায় এবং রাগও ধরে। আমার সেই শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে, তা তখনকার বড় বড় ডাক্তাররাও বিশ্বাস করত না। একজন ডাক্তার তার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন। তার অর্থ এই, পৃথিবীর আর সকল মানুষই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত স্থল। শুধু আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। আমি যখন চলতাম,
তখন নিজেই বুঝতে পারতাম যে একখণ্ড হীরা নাড়লে তার চারপাশে যেমন আলো ঝকঝক করে ওঠে, আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারিদিকে ছড়িয়ে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুটো নিজেই দেখতাম। পৃথিবীর সমস্ত উদ্ধত পুরুষের মুখে রাশ লাগিয়ে মধুরভাবে বাগিয়ে ধরতে পারে এই দুটো হাত, কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাবরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যে সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায়, নিরুত্তর ছিলাম। এই জন্যে পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার রাগ বেশি। ইচ্ছে করে আমার সেই 16 বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করাই। তবে তুমি বুঝতে পারবে তোমার আজকের এই রূপ ও যৌবনের থেকে তা অনেক গুণ বেশি সুন্দর ছিল। সেই তুলনা তোমার মস্তিষ্কে থাকা অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করবে। তোমার যদি গা থাকতো তবে তোমার গা ছুঁয়ে বলতাম, সে বিদ্যার লেশ মাত্র আমার মাথায় নেই। আর তোমার সেই ভুবন মোহন পূর্ণ যৌবনের রূপ রাতের অন্ধকারেও উজ্জ্বল প্রদীপের মতো ফুটে উঠেছে। এইটুকুই আমি বলতে পারি। তা বটে, আমার কোনো সঙ্গিনী ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না। অন্তঃপুরেই আমি একা। বাগানের গাছতলায় আমি একা বসে ভাবতাম সমস্ত পৃথিবী যেন আমাকে ভালোবাসে, সমস্ত তারা আমাকে নিরীক্ষণ করে। বাতাস ছল করে বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং যে তৃণাসনে পা দুটো মেলে বসে আছি তার যদি চেতনা থাকতো তবে সে আবার অচেতন হয়ে যেত। পৃথিবীর সমস্ত যুবা পুরুষ এই তৃণপুঞ্জ রূপে দল বেঁধে নিস্তব্ধে আমার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে যেন। এইসব আমি কল্পনা করতাম। দাদার বন্ধু শশীশেখর, সে যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে আসলেন তখন তিনিই আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আগেও আড়াল থেকে অনেকবার দেখেছি। আমার দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটা যেন ভালো করে চোখ মেলে দেখেনি না। সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়। তাই তো সরতে সরতে একেবারে প্রান্তে গিয়ে আশ্রয় নিলেন। তার বন্ধুর মধ্যে এক শশীশেখর। এই জন্যেই বাইরের যুবকদের মধ্যে আমি এই শশীশেখরকেই সবসময় দেখতাম। এবং যখন আমি সন্ধেবেলা বাগানের গাছতলায় সম্রাজ্ঞীর আসন গ্রহণ করতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের মূর্তি ধরে আমার চরণাগত হতো। শুনছো কি মনে হচ্ছে? তা শশীশেখর বড়ই ভাগ্যবান, তাই না? আগে সবটা শোনো। এক বৃষ্টি বাদলের দিন আমার জ্বর হয়েছিল। ডাক্তার দেখতে এসেছেন। সেই প্রথম দেখা। আমি জানালার দিকে মুখ করেছিলাম যাতে সন্ধ্যের লাল আভাটা পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা দূর করতে পারে। ডাক্তার যখন ঘরে ঢুকে আমার মুখের দিকে একবার তাকালেন
আমি তখন মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে তাকালাম। সেই সন্ধ্যার পরন্ত আলোতে কোমল বালিশের ওপর ফুলের পাপড়ির মতো একটা মুখ। ডাক্তার মৃদুস্বরে দাদাকে বললেন, আচ্ছা, একবার হাতটা দেখতে হবে। আমি চাদরের ভেতর থেকে ক্লান্ত হাতখানি বের করে দিলাম। একবার হাতের দিকে চেয়ে দেখলাম, যদি নীল রঙের কাচের চুড়ি পরতে পারতাম তো আরো বেশ মানাতো। রোগীর হাত দিয়ে নাড়ি দেখতে ডাক্তারের এমন ইতস্তত এর আগে কখনো দেখিনি। অত্যন্ত অসংলগ্নভাবে কাঁপা কাঁপা আঙ্গুলে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন। আমিও তার অন্তরের নাড়ি কেমন চলছে কিছুটা আভাস পেলাম। কি বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাসের কোনো কারণ দেখছি না। মানুষের নাড়ি সকল অবস্থায় সমান হয় না। কালক্রমে আরো 2-4বার রোগ ও আরোগ্য হবার পর দেখলাম আমার সেই সন্ধেবেলার মানস সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষের সংখ্যা ক্রমে অত্যন্ত হ্রাস পেয়ে একটিতে এসে ঠেকেছে। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে আসলো। জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল। আমি গোপনে সন্ধ্যাবেলা একটি বাসন্তী রঙের কাপড় পরতাম। ভালো করে খোপা বেঁধে মাথায় একগাছি বেল ফুলের মালা জড়াতাম। তারপর একটা আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম। সে আয়নায় আমি তো আপনি আপনাকে দেখতাম না। আমি তখন একা বসে দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখে মুগ্ধ হতাম, ভালোবাসতাম, আদর করতাম। তখন থেকে আমি আর একা ছিলাম না। যখন চলতাম তখন নত নেত্রে চেয়ে দেখতাম পায়ের আঙ্গুলগুলি পৃথিবীর ওপর কেমন করে পড়ছে, আর ভাবতাম এ পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষার্থীর্ণ ডাক্তারের কেমন লাগবে। দুপুরে জানালার বাইরে যখন ঝাঝা করত, কোথাও সারা শব্দ নেই, মাঝে মাঝে এক একটা চিল অতি দূর আকাশে শব্দ করে উড়ে যেত, এবং আমাদের মাঠের পাঁচিলের বাইরে খেলনাওয়ালারা সুর করে চাই খেলনা চাই, চুড়ি চাই করে ডেকে যেত। তখন আমি একটা ধবধবে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুয়ে থাকতাম। একটা অনাবৃত হাত কোমল বিছানার ওপর মেলে দিয়ে ভাবতাম, এই হাতটিকে যেন কেউ দেখতে পাচ্ছে। তারপর নিজের 2 হাতে আমার এই হাতটিকে তুলে নিয়ে তাতে একটি চুম্বন রেখে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। মনে করো, এখানেই যদি গল্পটা শেষ হতো। মন্দ হতো না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেইটুকু আপন মনে পূর্ণ করে নিতে বাকি রাতটুকু বেশ কেটে যায়। কিন্তু তাহলে গল্পটা যে বড়ই গম্ভীর হয়ে পড়ে, আর উপহাসটুকু থাকে কোথায়? এর ভেতরকার কঙ্কালটি সমস্ত দাঁত মেলে দেখা দেয় কই? তারপর শোনো, একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে সেসব কথা জিজ্ঞেস করতাম। ডাক্তারির কথায় ডাক্তারের মুখ খুলে যেত। শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা ও মৃত্যু
কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখলাম। আমার গল্প কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশি বাকি নেই। রাত্রিও প্রায় শেষ হয়ে এসেছে। কিছুদিন ধরে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি কিছু বেশি রকম সাজসজ্জা করে দাদার কাছে তার চুড়ি ধার চাইলেন। রাতে কোথায় যাবেন? আমি আর থাকতে পারলাম না। দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞেস করলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আজ বুঝি কোথাও যাবেন? মরতে মরতে। না, সত্যি করে বলো না। বিয়ে করতে যাচ্ছে সে। বিয়ে? সত্য নাকি? এই বিয়েতে ডাক্তার নাকি 12,000 টাকা পাবে, কিন্তু আমার কাছে এ সংবাদ গোপন করে আমাকে অপমান করার তাৎপর্য কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম এমন কাজ করলে আমি বুক ফেটে মরব? পুরুষদের বিশ্বাস করবার জো নেই। ডাক্তার রোগী দেখে সন্ধ্যের আগে ঘরে ফিরলে আমি প্রচুর পরিমাণ হাসতে হাসতে গিয়ে বললাম, কি ডাক্তার মহাশয়, আজ নাকি আপনার বিয়ে? আমার প্রফুল্লতা দেখে ডাক্তার যে শুধু অপ্রতিভ হলেন তা নয়, ভারী বিমর্ষও হয়ে গেলেন। জিজ্ঞাসা করলাম, বাজনা বাদ্য কিছু নেই যে? বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? সে হবে না, বাজনা চাই, আলো চাই। আজ ডাক্তার মহাশয়ের বিয়ে বলে কথা। দাদাকে অমনি ব্যস্ত করে তুললাম। দাদা রীতিমতো উৎসবের আয়োজনে লেগে পড়ল। আমি শুধু গল্প করতে লাগলাম, নতুন বউ ঘরে এলে কি হবে, কি করবে। আমি আবার ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ডাক্তার মশাই, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয়, তবুও আমি বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বিঁধছিল। অনেক রাত্রে লগ্ন। সন্ধেবেলা ডাক্তার ছাদের ওপর দাদার সাথে বসে 2-1 পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যাসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই, ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হয়ে এসেছে? এইখানে একটা সামান্য কথা বলা জরুরি। ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো সংগ্রহ করে এনেছিলাম এবং সেই গুঁড়োগুলো সুবিধা মতো অলক্ষিতে ডাক্তারের গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে তা ডাক্তারের কাছেই শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করে কিছুটা আর্দ্র গদগদে স্বরে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করে বললেন, তবে চললাম।
বাঁশি বাজতে লাগলো। আমি একটি বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত্রি, ফুটফুটে জ্যোৎস্না, জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগান আমোদ করছে। বাঁশির শব্দ যখন দূরে চলে গেল, তখন আমি চোখ বন্ধ করে হাসলাম। ইচ্ছা ছিল যখন লোকে এসে আমাকে দেখবে, তখন ওই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব, তখন এই হাসিটুকু এখান থেকে ঠোঁটে করে যেন নিয়ে যেতে পারি। কিন্তু কিন্তু কোথায় আমার বাসর ঘর? আমার বিয়ের সাজ কোথায়? নিজের ভেতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে কিছু ছাত্রছাত্রী অস্থিবিদ্যা শিখছে। বুকের ভিতরে যেখানে সুখ দুঃখ ধুকধুক করত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করে প্রস্ফুটিত হতো, সেখানে বেদ নির্দেশ করে কোন অস্থির কি নাম মাস্টার শেখাচ্ছে। আর সেই শেষ হাসিটুকু যা ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার আর কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? গল্পটা কেমন লাগলো? গল্পটা বেশ সুন্দর। এমন সময় ভোরের প্রথম কাক ডাকলো। আমি জিজ্ঞেস করলাম, এখনো আছো? আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরে ভোরের আলো প্রবেশ করলো। শুনছিলেন আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কঙ্কাল। আমাদের আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।